আমরা ভবিষ্যতে এমন একটা দেশ চাই যেই দেশে একটা আপনার মতো একজন নারীকে বা একটা পুরুষকে, একটা ছোট বাচ্চাকে এইটা চিন্তা করতে হবে না যে আমি বিএনপি করেছি, আমি আওয়ামী লীগ করেছি, এই জন্য আমি আর ঘরে ফিরতে পারবো না। কাউকে যেন দেশের বাইরে আর কখনো অ্যাসাইলাম নিতে না হয় যে আমি বিএনপি করেছি বলে আমি আর দেশে ফিরতে পারবো না, আমি আওয়ামী লীগ করেছি। এই কালচার, আমরা তো ধরেন দেশ বিদেশে পড়াশোনা করেছি, যদি আল্লাহ কখনো সুযোগ দেয়, যদি কোনোদিন সুযোগ পাই, এই কালচারটাকে আমরা শেষ করে দিতে চাই, কারণ এইটার একটা জায়গাতে এন্ড হতে হবে। আমরা কথা বলবো, সমালোচনা করব, তীব্র সমালোচনা করব, কিন্তু কেউ যেন ভয়টা না পায়, আর কেউ যাতে ষড়যন্ত্র করবার চেষ্টাটা না করে, এই কালচারটাকে আমরা গ্রো আপ করবো। এটা আমার একটা অনেক বড় স্বপ্ন। যে অপরাধ করেছে তাকে বিচার হতেই হবে, যিনি অপরাধ করেন নাই, শুধুমাত্র আমাদের এগেইনস্টে গেছেন, তার বিচার আসলে আমরা কিভাবে করব? কোনো মানুষ যদি বলে আমি আওয়ামী লীগকে অপছন্দ করি, এটা তো কোনো বিচার্য বিষয় না আসলে, ফাইন। কিন্তু যেই মানুষটা এইটা বলে ভাঙচুর করেছে, আপনার বাড়িতে ঢুকে আগুন দিয়েছে, তার বিচার হতে হবে। এই রাষ্ট্রে আমি যেমন একজন নাস্তিক যিনি ধর্ম বিশ্বাস করেন না, তাকেও যেমন আমি প্রোটেক্ট করব, আমি একজন আলেমকেও প্রোটেক্ট করব, আমি একজন যিনি এলজিবিটি, এটা হচ্ছে আমার কথা, যার সেক্সুয়াল ওরিয়েন্টেশন আমার মতো না, আমি তাকেও প্রোটেক্ট করব ল অনুযায়ী, রাষ্ট্রের ল অনুযায়ী। মাথায় রাখবেন, রাষ্ট্রের ল যদি এটা তার পক্ষে না থাকে, তাহলে তাকে কনসিকুয়েন্স ফেস করতে হবে। কিন্তু আমার রাষ্ট্র সংবিধান যে রাইটটা দেয়, আমি সবাই রাইট প্রোটেক্ট করতে চাই। একটা ছেলে মাদ্রাসাতে পড়ে বলে ওকে আমি ঘৃণা করব, তাহলে এই ঘৃণার কালচার বাড়বে। আমি যেটা করতে পারি যে এই মাদ্রাসা, আপনি মাদ্রাসার কথা বলছেন, বাংলাদেশের সবচাইতে এই প্রোপাগান্ডা ছড়িয়েছে বামগুলা, চাষদ, ওরা মাদ্রাসায় পড়তো। এই জোনায়েদ সাকি, তারপরে যারা যারা এগুলো আছে বদমাইশগুলা, আনু মোহাম্মদ, এরা বাংলাদেশের সবচাইতে বড় ক্ষতি করেছে। মাদ্রাসার ছেলে করেনি, বরঞ্চ একটা মাদ্রাসার ছেলেকে আমি দেখেছি 32 নম্বরের ইট কুড়াতে এসেছে বঙ্গবন্ধুর জন্য। শোনেন, ঢালাও ভাবে মাদ্রাসা দেখলে আর টুপি মাথায় দেখলে আমি তাকে খ্যাক করে উঠবো। এইটা করলে এই দেশে একটা গৃহযুদ্ধ বাঁধবে। আমার একটা দল হিসেবে আমি সবাইকে প্রমোট করব, কিন্তু সেখানে জঙ্গিবাদকে আশ্রয় দেওয়া যাবে না, প্রশ্রয় দেওয়া যাবে না। মাহমুদ ভাই, আপনাকে আমি ব্লক করিনি। আমার যে এইটা আমি শিওর যে আমি যাদেরকে লাল রঙের প্রোফাইল পিকচার পেয়েছি আমি আনফ্রেন্ড করেছি বটে, বাট আমার ওই অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে, ফলে আমি একটা নতুন প্রোফাইল খুলেছি। এই জন্য অনেকেই মনে করে আমি তাদেরকে ব্লক করেছি, উইচ ইজ নট কারেক্ট। কেমন? নিজুম ভাই, আসসালামু আলাইকুম। আমি ঢাকা থেকে আসছি। আমি যুব মহিলা লীগ উত্তরের জয়েন্ট সেক্রেটারি ছিলাম। নাজমা পারভিন আমার নাম। শুধু আপনার কাছে আমার একটা কোশ্চেন, আমরা তো অনেক ভুল করতে পারি, কিন্তু যারা 2-3 বার এমপি ছিল, নেত্রী তাদের খুব কাছ থেকে চিনে, তাদের নিয়ে বসে, তারা যদি নেত্রী সম্বন্ধে বলে যে শেখ হাসিনার জন্য আজকে এই অবস্থা, আমার কাছে এই কথাটা কেমন যেন মনে হচ্ছে। শুধু আপনার কাছে আমার এটার উত্তর জানার, এবং নেত্রী কান পর্যন্ত যাওয়া, তার এমপি কি করে এই টাইপের কথা বলে যে নেত্রীর জন্য আজকে এই অবস্থা। আপা, আমি আপনার প্রশ্ন উত্তরটা বলি। সেটা হলো যে এই ধরনের অনেকগুলো ক্যারেক্টার আছে, সেটা নিয়ে কোনো নাই। দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগে মোশতাকের মতো ক্যারেক্টার আছে, সেখানে এগুলো তো আমার কাছে একেবারে ডাল ভাতের মতো মনে হয়। এটা যে তিনি জানেন না তাও কিন্তু না। উনাকে আমরা নীলকণ্ঠী পাখি কেন বলি জানেন? কারণ বিষ খেয়ে বিষ হজম করে। কত শয়তান উনার আশেপাশে দিয়ে ঘুরঘুর করে, এই শয়তান এই জিনিসগুলোকে আমাদের থেকে উনি সবচেয়ে বেশি চিনেন, কিন্তু উনার আশেপাশে এগুলোকে উনি ঠিকই দেখে, চেনে, মনিটর করে। সময় আসলে আমার ধারণা সামনের বার এই ব্যবস্থা তিনি নেবেন। তারপরও কি তাকে আবার এমপি বানানো হবে? না, ওইটা দেখেন এমপি তো বানানো হওয়া উচিত না। যদি মাননীয় প্রধানমন্ত্রী মনে করেন যে একে আমার পার্টিকুলার এই কাজে লাগানো লাগবে, বা যদি দলের কাউন্সিল প্রেসিডেন্ট সদস্য ওইভাবে মনে করেন, হতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী কখনো এই মানুষগুলোকে আর সুযোগ দিবেন এমনটা আমার মনে হয় না। থ্যাংক ইউ। আমি জানি যে এই সফরের কারণ 3টা আমি জানি ওর কাছ থেকে। সেখানে আমার একটা কোশ্চেন এখানে, যে কূটনৈতিক রিলেশনশিপটা ডেভেলপ করা কতটা জরুরি। আওয়ামী লীগ অনেক পিছানো, কারণ আমি আসলে আওয়ামী পরিবারে আছি, তো দেখি সেই 75, 2001, তারপরে এখন এইবার তো একদম সরাসরি দেখা।
আর একটা সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে এই যে কার্ড বিতরণ হচ্ছে, কার্ড দিচ্ছে অ্যাজ ইফ দিস ইজ আ নিউ থিং, সো এই ক্ষেত্রে আপনাদের পদক্ষেপটা কি, কিভাবে যাবে, এইটা নিয়ে আপনারা যদি ডিসকাস করেন। কাজেই এখন আমাদের পরবর্তী পদক্ষেপে আপনারা যদি এইগুলো নিয়ে আপনারা নিশ্চয়ই কাজ করছেন, আমাদেরকে যদি একটু হিংস দেন তাহলে একটা আশ্বস্ত হব। ধন্যবাদ। আপনাকে ভাইয়া বলেই ডাকবো, কারণ আমি সেই 2013 থেকে আপনাকে চিনি, ফলো করতেছি, এবং আপনার প্রত্যেকটা ভিডিও আমাকে অনুপ্রেরণা দেয়। আমি যেহেতু আজকের বিষয়টা হচ্ছে সেই লাল বাহিনীদের নেই, আমি ওদের পার্সপেক্টিভ থেকেই কথা বলতে আসছি অ্যাকচুয়ালি, কারণ আমাকে প্রতিনিয়ত সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হয়। একটা জায়গাতে আমি আটকে যাই বারবার, ওরা ব্লেমটা করে আসতেছে যে আমরা ভোট দিতে পারিনি আমাদের ভোট কারচুপির বিষয়গুলোতে। ওদের পার্সপেক্টিভ থেকে আমি বলতেছি। তো মুভিং ফরওয়ার্ড, আপনার জায়গা থেকে, ব্যক্তি জায়গা থেকে, যে আপনি কিভাবে দেখতেছেন সামনের ভবিষ্যৎ বা বাংলাদেশের রাজনীতির ভোটাধিকার চর্চা বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা আসার পর? 24 জুলাইয়ের দিকে যে প্রাইভেট ইউনিভার্সিটির যে ছাত্ররা মারা যাচ্ছিল, এটা অবশ্য গুজব ছিল, আমরা এখন বুঝি। ওটা কি কোনো লিস্ট আছে যে এতজন স্টুডেন্ট মারা গেছে ইস্ট ওয়েস্টের, নর্থ সাউথের, যে কারণে অনেকে বলে যে আন্দোলন আরও বেগবান হয়েছে, সর্ট অফ একটা কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন, যে পরিমাণ পুলিশ মারা হয়েছে 5ই আগস্টের পরে, ঘর বাড়ি চালানো তো হয়েছেই, সেই পুলিশের লিস্ট আছে কেউ আপনাদের কাছে? থ্যাংক ইউ। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা কি একসাথে আরো কয়েকটা প্রশ্ন নিয়ে নিব? যে ভাইয়াটা আছেন, আমি মাহজাবিন খান। আসলে আমি রাজনৈতিকভাবে কোনোভাবে ইনভলভ না। আমার আব্বু একজন সাধারণ ব্যবসায়ী, তো যেহেতু ব্যবসা করে, তো সেই স্বার্থে হয়তো বা যখন বিএনপি ছিল, বিএনপির মানুষদের সাথে তার ভালো সখ্যতা ছিল, যখন আওয়ামী লীগ ছিল সে আসলে নিউট্রাল। বাট যেহেতু আমাদের আওয়ামী লীগ গভর্নমেন্ট ফর লং টাইম ছিল, সো ওদের ইনফ্লুয়েন্সটাও হয়তো বা একটু বেশি ছিল। বাট সে কোনো পলিটিক্যাল পজিশন হোল্ড করে নাই কখনো। বাট 5th অগস্টের পরে মানে পলিটিক্যাল পজিশন হোল্ড না করার পরেও আমার বাবা এখনো পর্যন্ত ওই যে 5ই অগস্টে বাসা থেকে বের হইছে, এখনো পর্যন্ত বাসা ব্যাক করতে পারে নাই। বাট এখনো সে মানে এই যে লুকায় 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 কখনো এখানে কখনো ওইখানে, ওয়ারেজ আমি আমার বাবা আমার বড় মেয়ে এবং আমার ভাই যিনি, ও ফিজিক্যালি ডিসেবল, মানে ও চলাফেরা করতে পারে না, আমার বোনও ছোট। এই ক্ষেত্রে আমাদের কি এরকম কোনো আমি হোপ করতে পারি দূরে থেকে যে আমাদের আওয়ামী লীগ গভর্নমেন্ট বা আওয়ামী লীগ আমাদের যে মানে ওরা কোনো লাইক প্রোডাক্টিভ বা কোনো এমন কোনো স্টেপ নিচ্ছে যে আমি ফিউচারে চিন্তা করতে পারবো? অলরেডি 20 মাস তো হয়ে গেল, সুদূর কতদিন পরে আমরা হোপ করব যে হ্যাঁ আমার বাবা বাসায় নর্মালি ফিরে আসবে, আর কোনো হ্যারাসমেন্ট থাকবে না বা এরকম কোনো সিচুয়েশন থাকবে না যে উইদাউট হোল্ডিং এনি পলিটিক্যাল লাইক পজিশন সে বাসায় নর্মালি আমাদের সাথে থাকতে পারবে। ইভেন আমিও নিজে দেশে যেতে ভয় পাই, কারণ আমার বাবা তো কোনোভাবেই হোল্ড করে না পজিশন। বাট এতটাই মানুষের মধ্যে রাগ, ক্ষোভ, মানে ঘৃণা, আমি জানি না কেন, যে বাবাকে না পেলে মেয়েকে, না হয় ছেলেকে। ইভেন আমার ভাই যখন একাও বের হয় তখন ভয় লাগে যে আমার ভাইয়ের উপরে না আবার কোনো অ্যাটাক হয়। বাট ও তো কোনোভাবে নিজেকে ডিফেন্ড করতে পারবে না যেহেতু ও ফিজিক্যালি ডিসেবল। সো আসলে আমরা কি এরকম কোনো আমাদের আওয়ামী লীগ থেকে বড় আপনারা কি কোনো কিছু করছেন বা কোনো প্ল্যান হচ্ছে যে আমরা কবে একটা সিকিউরিটি পাবো, আমাদের লাইফের কোন সিকিউরিটির ব্যবস্থা হবে আর কি, আমার বাবা বাসায় ফেরত আসবে? এবং আমি আরেকটা ব্যাপারও জানতে চাই যে এখন আমাদের যে জেনারেশনটা বা আমাদের পরের জেনারেশনটা, ওরা এত মানে আমি তো কখনো কোনো আওয়ামী লীগের সাথে ইনভলভ ছিলাম না, বাট আমার দাদা বাবার কাছ থেকেই শোনা যুদ্ধের গল্প। আমার কখনোই আওয়ামী লীগ নিয়ে এত ঘৃণা কখনোই ছিল না। বাট এখনকার যারা নিউ জেনারেশন, জেনজি বা যেটাই হোক, ওদের মধ্যে কেন এত ঘৃণা বা এটা আমার একটা কোয়েশ্চেন ছিল। থ্যাংক ইউ। ওই ভাইটা প্রশ্ন করতে চান আমরা সামনে। Thank you.
I'm Shahad. Thank you for giving me the chance. আমার প্রশ্নটা কুইকলি জাস্ট দুইটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে এই বিষয়ে অলরেডি কথা হয়েছে, বাট আমি তারপর একটু অ্যাড করি। সিরাজ ভাই বললো যে এখানে ডিভিশন করার জন্য কিছু নিউজ হয়েছে যে অ্যাবাউট যে 5th অগস্ট এরকম প্রবলেম হয়েছে। পর আবার আপনিও বললেন যে আওয়ামী লীগে খন্দকার মোস্তাকের মতো একজন বিশ্বাসঘাতক ছিল। বাট ডু ইউ বিলিভ অর ডু ইউ থিঙ্ক দ্যাট দেয়ার ওয়াজ অ্যাকচুয়ালি সামওয়ান হু ওয়াজ ওয়ার্কিং who was a very close ally of the Prime Minister, who was working behind this, so that 5th August has occurred. একটা প্রশ্ন। আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে গিয়ে যে গত ইটস লাইক 1.5 বছর ধরে দেখছি যে অনেকে আওয়ামী লীগের অনেকে অনলাইনে আসছে, ইন্টারভিউ দিচ্ছে, অনেকে টক শোতে আসছে, কথা বলছে, বাট কেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার কিংবা যারা বিগ লিডার্স আছে তারা কেন আসছে না? অ্যান্ড কোনো কেন এখন পর্যন্ত কোনো অফিসিয়াল কোনো প্রেস রিলিজ কিংবা অফিসিয়াল কোনো ভিডিও ফ্রম দ্য পার্টি এরকম কোনো কিছু কেন আসছে না? যেহেতু আই নো যে আপনি কোনো পোস্টেড নেতা না আওয়ামী লীগের অ্যাজ অফ নাও, বাট অ্যাজ ইউ হ্যাভ অলরেডি মেট দ্য লিডার অফ আওয়ামী লীগ, দ্যাটস ওয়াই প্রশ্নটা আপনার কাছে রাখলাম। থ্যাংক ইউ। বীর খান। আর আমার প্রশ্নটা, আপনি প্রথমে বললেন যে সিআইএ কু, আই থিঙ্ক উই শুড কল এ স্পেড, মানে পশ্চিমা ষড়যন্ত্রটা একটু ভালো, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে ইরান যুদ্ধের পর যে আমেরিকান যে এম্পায়ারটা, ইটস এ সিঙ্কিং শিপ অ্যান্ড ইটস প্রুভেন বাই হোয়াটস বিন হ্যাপেনিং। কারণ ওভাবে তো আমাদের নেত্রীকে সরালো, এরপর ইরানে পারলো না। সো এখন এই সাধারণত এই পশ্চিমা দেশগুলো, অস্ট্রেলিয়া, ইউকে, দেখা যায় যে ওরা সবসময় আমেরিকার লেজুর বৃত্তি করে, কিন্তু এইটার পরে দেখা যাচ্ছে ওরাও একটু ইউকে স্ট্যান্ড নিচ্ছে, অস্ট্রেলিয়া আস্তে আস্তে নিচ্ছে। সো এই গ্লোবাল এটার পর যদি আমেরিকা যদি আলটিমেটলি এটা না পারে, তাহলে আমাদের সাউথ এশিয়া বা স্পেশালি বাংলাদেশে, বিশেষ করে আমাদের পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগে, এটার প্রভাবটা কি হবে বা কতদিনের মধ্যে এটা হবে আর কি। সো এই আপনার মতামতটা এখান থেকে জানতে চাইছি। ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম নিজুম ভাই, ধন্যবাদ সবাইকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। প্রথম প্রশ্ন হচ্ছে আমরা আপনার এবং বিভিন্ন ভিডিওর মাধ্যমে জানতে পেরেছি আমাদের নেত্রী আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা করে অনেক কিছু বলতে নেবেন, পার্লামেন্টে উনি অনেক ধরনের কথা বলেছেন। 5ই আগস্টের দিন যেটা হয়েছে, বাংলাদেশের সাধারণত সেনাবাহিনীর বা সেনা প্রধান যেই নিয়োগ হয়, এটা সাধারণত রাজনৈতিক বিবেচনাতেই হয়, যেটা আমার ধারণা। তো ওয়াকার খানকে যে উনি নিয়োগ দিয়েছেন, আমি মিল্টন হাসান ভাইয়ের একটা ভিডিওতে শুনেছিলাম যে নেত্রীর কাছে এই খবর ছিল যে ওয়াকার খান একজন জামাতের প্রোডাক্ট। তো এত কিছু জানার পরেও উনি কিভাবে নিয়োগ পেলেন? আর দ্বিতীয়ত কথা হচ্ছে, ছাত্রলীগের যিনি সভাপতি সাদ্দাম, ওনাকে কয়েকজন প্রশ্ন করেছিলেন যে এই যে টোকাই আমরা যাদের বলি, সার্জিস বা হাসনাত, ওরা তো ছাত্রলীগেরই ছিল, ওরা কিভাবে ছাত্রলীগের পদধারী হলো? তো আমি সাদ্দাম ভাইয়ের একটা ভিডিওতে বা সম্ভবত 2টা ভিডিওতে উনি একই কথাই রিপিট করেছেন, সেটা হচ্ছে যে তারা ছাত্রলীগের ভিতরে ছিল কিন্তু কোনো পদধারী ছিল না। কিন্তু আমি সার্জিসের একটা ভিডিওতে আমি দেখলাম সে বঙ্গবন্ধু সম্পর্কে জ্বালাময়ী একটা বক্তৃতা দিচ্ছে। উনি যদি ছাত্রলীগের পদধারী না হয়েই থাকেন, ওই জায়গায় উনি পৌঁছালেন কীভাবে? তো সেই ক্ষেত্রে আপনি সাদ্দাম ভাইয়ের এই কথাগুলো কিভাবে নিচ্ছেন? উনি যে এরকম একটা আমার কাছে মনে হচ্ছে উনি একটু দায় এড়ানোর চেষ্টা করছেন, এটাও আপনি কিভাবে দেখছেন? আমার প্রশ্ন এই দুটোই। ধন্যবাদ। হাই, আমার নাম ইজনাত জাওয়ান। সো আমার কোয়েশ্চেনটা আসলে স্নাইপার রাইফেল নিয়ে। আসলে আমরা রিসেন্টলি দেখছি যে আমাদের সেনাবাহিনীর ভিতরে কিছু জঙ্গি সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে, এবং আপনি কি এই জঙ্গি সংশ্লিষ্টতা এবং আমাদের যে 5 আগস্টের আগে বেশিরভাগ স্টুডেন্ট যে স্নাইপার রাইফেলে মারা গেছে, এই দুইটার সাথে কি আপনি কি রিলেট করতে পারেন নাকি? আবার পেছনে আরেকজনের, এটার মধ্যে দিয়ে আমরা মোটামুটি আমার দুজন বন্ধু আছে, তারা প্রশ্ন করবে। আসসালামু আলাইকুম, আমি নাবিল, সিডনিতে পড়াশোনা করছি এবং বাংলাদেশের একজন চিকিৎসক এবং সাবেক ছাত্রলীগের কর্মী এবং সাবেক ছাত্রলীগের নেতা ছিলাম আমি। সো আমার নিঝুম ভাইয়ের কাছে 2টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে 2024 সালের 5 আগস্ট এবং 2026 সালের এপ্রিল মাস, এই সময়ের ব্যবধানে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা জিনিস দেখতে পাচ্ছি। মানুষ বলে যে আমরা জুলাইয়ে প্রতারিত হয়েছি বা জুলাই আমাদের সাথে প্রতারণা করেছে। এখন আপনি প্রতারিত হয়েছেন, আপনার কিছু প্রতারণার পরে, প্রতারিত হওয়ার পরে আপনি যে কর্মকাণ্ডগুলো করেছেন, সেই কর্মকাণ্ডের জন্য আমার কেউ ভাই হারা হয়েছে, কেউ পিতা হারা হয়েছে, কেউ তার সন্তান হারিয়েছে। সো
আপনি প্রতারিত হয়েছেন, এই প্রতারিত হওয়া বলে আপনি এই দায় এড়াতে পারেন কিনা, বা এই প্রতারিত গোষ্ঠী সম্পর্কে আপনার মতবাদ কি, তাদেরকে আমরা ভবিষ্যতে কিভাবে ডিল করতে পারি তরুণ প্রজন্ম হিসেবে। এবং দ্বিতীয়ত প্রশ্ন, এটা কিছুটা ব্যক্তিগত। যেমন আমি বাংলাদেশ ছাত্রলীগের একটা মেডিকেল কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম। আমরা যখন ছাত্রলীগের রাজনীতি করি, আমি 2024 সালের ফেব্রুয়ারি পর্যন্ত ছাত্রলীগের অ্যাক্টিভ রাজনীতি করেছি। আমরা যখন মেডিকেল কলেজে গ্র্যাজুয়েশন শেষ করে আমরা যখন চাকরির জন্য গেলাম, তখন ছাত্রলীগের ছেলেদেরকে বলা হয় এরা তো পড়াশোনা করে নাই। আমি বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজে চান্স পাওয়ার পরে যখন আমাদের কাছে শুনতে হয় যে ছাত্রলীগের ছেলেমেয়েরা পড়াশোনা করে না, একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে যে ছাত্রলীগের ছেলেমেয়েরা মেধাবী না। আপনারা যে কোনো আন্দোলনে দেখবেন তারা সবসময় ইউজ করে সাধারণ মেধাবী শিক্ষার্থীরা। তাহলে ছাত্রলীগের যেই মেধার অবমূল্যায়ন বিগত অনেক বছর ধরে হচ্ছে, এই সম্পর্কে আপনার মতবাদ কি? ধন্যবাদ। আমার নাম মাহমুদুল হাসান, ডাকনাম মিতুল। আর আমার সবচেয়ে বড় পরিচয়, আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান। নিজুম ভাইয়ের সাথে আমার পরিচয় সেই গণজাগরণ মঞ্চের আগ থেকে, প্রবাবলি অনেকবার কথা হয়েছে, কিন্তু আমি আসলে একটু হেজিটেশন ফিল করছি যে আপনাকে প্রশ্নটা করবো কিনা, কারণ বিষয়টা ব্যক্তিগত। একটা দল যখন, তার আগে একটা জিনিস জানিয়ে দিই, এখানে অনেকেই কোর আওয়ামী লীগ, আমার পরিবার কোর আওয়ামী লীগ, কিন্তু এখনও কিছু কিছু লোক আছে, কিছু কিছু নেই, পরিমাণটা অনেক বড় আমার মতো। আমাদের মতো দুইটা, বঙ্গবন্ধুকে ভালোবাসি জীবনের বেশি, নাম্বার 2 জামাত পেটাও, আর কোনো কথা নাই। এক্ষেত্রে আমাদেরকে যে এই দুটা কাজ করতে সাপোর্ট দেবে আমরা তার সাথেই। এবং এটা শুধু আমি একা না, আমার মতো লক্ষ লক্ষ লোক আছে, এবং আমার সারাউন্ডিংস, আমার ফ্রেন্ড সার্কেল প্রায় অনেকে এরকম। তো সেই ক্ষেত্রে কাকে সাপোর্ট করি সেটা তো আসলে সরাসরি তো সম্পৃক্ত হই নাই, কিন্তু আমরা এই দুটা জিনিস নিয়ে চলি সব সময়। তো জিনিসটা হলো, একটা সরকার যখন 17 বছর ক্ষমতায় থাকে, তার সব কাজ কিন্তু আপনার ভাল লাগবে না সব সময়। ফেরেশতা নিয়ে আসলেও হবে না, এক দুটা কাজ আপনার খারাপ লাগতেই পারে, সেটা নিয়ে আপনি সমালোচনা করতেই পারেন বিবেকের দায় থেকে, রাইট? তো সেটা আমিও করেছি, আমার সাথে যারা যারা এরকম অনেকেই করেছে। তো সেই ক্ষেত্রে খুব একটা দোষের কিছু সেটা হওয়ার কথা না। তো আমার ব্যক্তিগত প্রশ্নটা হলো, ভাই আমার ব্লক মারলেন কেন বলেন তো? আপনার সাথে কথা সেই কবে থেকে। ঠিক আছে। নাম্বার 2, আরেকটা জিনিস, যেহেতু আমার যত রাগ জিত সব আছে সব জামাতের এগেনস্টে, এত সময় থাকতে এত দিন চলে গেল, 17 বছর, জামাতকে কেন আগস্টের 1 তারিখে নিষিদ্ধ করতে হবে? ওয়াই? একটা সরকারের তো এই ব্যাপারে আগে থেকেই জানা থাকা উচিত, বোঝা উচিত যে কি হচ্ছে দেশে। ইন্টেলিজেন্স আছে, স্পাই আছে, তার কি এই বিষয়টা নিয়ে জানে না? ধন্যবাদ। আচ্ছা, আর আচ্ছা, এইটা প্রশ্ন, তারপরে এদিকে প্রশ্ন। আসসালামু আলাইকুম। আমি হচ্ছে বাংলাদেশে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, কিন্তু কখনো পোস্টেড কোনো নেতা ছিলাম না, কিন্তু আওয়ামী লীগকে ভালোবাসতাম। ইভেন আমার বাবা আমাদের এলাকায় 32 বছর ইমাম ছিলেন। তো নোয়াখালীতে আপনি জানেন যে বাংলাদেশের যে ধর্মীয় গোষ্ঠীগুলো, এটা কয়েকটা ভাগে বিভক্ত। হ্যাঁ, তো আমরা ছিলাম হচ্ছে মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আর কি। তো ওখানে দুইটা পার্ট, সরি রাইট। তো ওখানে ওহাবি এবং জামাতি কয়েকটা পার্ট আছে, আপনি জানেন মেবি। তো আমাদের অঞ্চলে এই জিনিসটার প্রভাবটা অনেক বেশি। তো আমার বাবা ইমাম ছিলেন, এবং আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যেহেতু ছিলাম বিদায় 5 আগস্টের পরে, আমার বাবা আরও অনেক আগে মারা গেছেন, আমাদের উপর অনেক অত্যাচার এসেছে। ইভেন আমি সবসময় স্ট্রেট ফরওয়ার্ড ছিলাম। আমি 5 আগস্টের দিন দুপুরে 1টায় আমি আমার প্রোফাইল ব্ল্যাক করে দিছিলাম ফেসবুকে। তো এটা নিয়ে আমার এলাকায় অনেক সমালোচনা হয়েছে। ইভেন আমি কিন্তু আমার এলাকায় আর কখনো যেতে পারি নাই, আমার ঘর ভেঙে ফেলছে। হ্যাঁ, কিন্তু আমি কখনো আওয়ামী লীগের পোস্টেড নেতা ছিলাম না, বা জাস্ট পড়াশোনাই করেছি। ইভেন আমাকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে যখন কমিটি দেওয়া হয়, আমাকে বলছে যে রাজনীতি করবো কিনা, আমি বলছি যে না। তা আমার মা, আমি অ্যারিস্টো ফার্মাতে ছিলাম। আমার প্রশ্নটা হলো যে বর্তমানে বাংলাদেশের এই যে মৌলবাদী গোষ্ঠী যারা আছে, বাংলাদেশের যত সমস্যা, এটার ম্যাক্সিমাম হচ্ছে এই মৌলবাদী গোষ্ঠীদের থেকে আসতেছে। আপনি তৌহিদি জনতা বলেন, যাদেরকেই বলেন, এই তো এদের থেকে আসতেছে। অর্থাৎ এরা সবসময় ভায়োলেন্স।
আওয়ামী লীগের এমন কোনো ভিশন অথবা মিশন আছে কিনা এদেরকে নিয়ে? কারণ আমরা প্রিভিয়াসলি দেখেছি যে ওহাবিদের সাথে প্রিভিয়াস যে গভর্নমেন্ট ছিল তাদের একটা সম্পর্ক ছিল, হাঁটাজারি বলেন বা যেখান থেকে বলেন। নেক্সট কোনো মিশন বা ভিশন আছে কিনা এদের ব্যাপারে আওয়ামী লীগের, মানে স্ট্রেট কোনো কথা? ধন্যবাদ। নেক্সট আর কেউ? আমি মোহাম্মদ শাহ আলম, সভাপতি কৃষক লীগ অস্ট্রেলিয়া। আমি এদেশে 35 বছর পর্যন্ত আছি এবং আওয়ামী লীগ বঙ্গবন্ধু পরিষদের সাথে জড়িত আছি এবং আমার ফ্যামিলি পারিবারিক আমরা সবাই আওয়ামী লীগ। এবং মুক্তিযুদ্ধের সময় আমরা আমাদের ঘরবাড়ি 8টা ঘরবাড়ি মিলিটারিতে পুরাই ফেলছে এবং বর্ধমান বিশ্ববিদ্যালয় কলেজে নানক ভাইয়ের সহকর্মী ছিলাম, ওই সংসদেও আমি একজন সংসদ ছিলাম। যাই হোক, এখানে আসার পরে প্রথমে আব্দুল কাদের গামা ভাইকে পাওয়ার পরে আমরা বিভিন্ন বঙ্গবন্ধু পরিষদ, পরবর্তীতে আওয়ামী লীগ হওয়ার পরে আমরা এই করছি। তবে আজকে এই ব্যারিস্টার নির্জুম ভাইকে পাই আমরা খুব আনন্দিত। আমি জানি উনি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে ঘুরে যে সমস্যাগুলো আছে উনি তুলে ধরেন এবং অ্যান্সারগুলো দেন। কিন্তু দুঃখের বিষয়, ইন্ডিয়া বিভিন্ন দেশ বিদেশে যে আমাদের কর্মীগুলো আছে বা নেতাগুলো আছে, নেতা যারাই আছে তাদের কাছে কোনো রেসপন্স পাই না, টেলিফোন করলেও ধরে না। বর্তমান আমাদের কি হচ্ছে, কি হবে এবং কর্মী আমাদের উপর কি নির্দেশনা আসতে পারে, সেই নির্দেশনাগুলো হয়তো আমি একটু লেটে আসলেও হয়তো নির্দেশনাগুলো আমি জানি না নির্জুম ভাই কী বলবেন, পরবর্তী আমাদের কি আসতে পারে। এবং জননেত্রী শেখ হাসিনা খুব কি শীঘ্রই দেশে ফিরতে পারবে বা আসবে, এ ব্যাপারে তার মতামত এবং তিনি কি নির্দেশনা এবার দিয়ে যাবেন সেটা আমরা জানতে চাই। ধন্যবাদ নির্জুম ভাই। থ্যাংক ইউ সাকাত না। এটা কিন্তু আমাদের লাস্ট, আর কোনো প্রশ্ন নেওয়া হবে না, এটাই লাস্ট প্রশ্ন মিস্টার সাকাত না। ধন্যবাদ। আসলে অনেকেই প্রশ্ন করেছেন এবং সবাই তাদের প্রশ্ন উত্তরের জন্য অপেক্ষা করছেন। নিশ্চয়ই আমার কথা শুনবার জন্য কেউ অপেক্ষায় নেই, সুতরাং আমি প্রশ্ন একটু অবজারভেশন উল্লেখ করে প্রশ্ন করতে চাই, তবে অবশ্যই সময় নিব না। সেটা হচ্ছে 2024 সালের 5 অগাস্টের পর থেকে এই 2026 সালের আজকে এপ্রিল মাসের প্রায় শেষের দিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের হতাশা প্রত্যাশা সব আমরা যেমন লক্ষ্য করেছি, বিরোধী পক্ষগুলোর কাছ থেকে যে ধরনের নির্যাতন নিপীড়ন যা কিছু আমরা ভোগ করেছি আমরা সেটা দেখেছি। অনেকে হয়তো কিভাবে দেখেন, আমি আপনাদের প্রশ্নগুলি আমিও শুনছিলাম যে এই প্রশ্নগুলির উত্তর আমি হইলে কিভাবে দিতাম। নিশ্চয়ই আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো না, আপনারা ওনার কাছ থেকে উত্তর পাবেন। সেটা হচ্ছে আওয়ামী লীগ এই গত প্রায় 2 বছর সময়কালের মধ্যে আমি যদি বলি যে ইউনূস সরকারকে চলে যেতে বাধ্য করেছে আওয়ামী লীগ, আপনারা কি আমার সাথে দ্বিমত করবেন? বিএনপি কি একবারের জন্য ইউনূস সরকারের পতন চেয়েছিল? চায়নি। জামাত কি একবারও ইউনূস সরকারের পতন চেয়েছিল? চায়নি। কে চেয়েছিল তাহলে? আওয়ামী লীগ। কূটনৈতিকভাবে এবং আওয়ামী লীগের এই যে অ্যাক্টিভিস্টদেরকে দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশে, ইনক্লুডিং ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া এবং আদার কান্ট্রিজ, কানাডা। তাহলে তার মানে আওয়ামী লীগের একটা সফলতা এসেছে। অনেকেই প্রশ্ন করেছেন যে আমার বাবা কি ঘরে ফিরতে পারবে বা অন্যান্য প্রশ্ন। আমি বলবো ইয়েস, দ্যার ইজ এ লাইট ইন দ্য টানেল। আমি আমার প্রশ্নটি করছি, সেটা হচ্ছে আমরা জানি 2024 সালকালের সময়ের দিকে কিছু মানুষ, ফরহাদ মজহার, সলিমুল্লাহ খান দের মতো মানুষরা ভীষণভাবে অ্যাক্টিভ হয়েছিল। সেই মানুষগুলিকে আমরা কিন্তু এখন আর সেভাবে দেখতে পাচ্ছি না। তাদের হলোটা কি? সমস্যাটা কোথায়? আমরা কাদেরকে দেখতে পাচ্ছি? নিঝুম মজুমদারকে দেখতে পাচ্ছি। আমরা আব্দুল নূর তুষারের কথা শুনতে পাচ্ছি। আমরা আনিস আলমগীরের কথা শুনতে পাচ্ছি, অর্থাৎ হ্যাঁ পান্না ভাইয়ের কথা শুনতে পাচ্ছি। আমরা কি এর মধ্য থেকে আশার আলো দেখতে পাচ্ছি? আমি জিজ্ঞেস করছি আপনাদের কাছে এবং নিঝুম মজুমদারের কাছে। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা আমাদের এই হল বুকিং এবং পুলিশের কাছে যে টাইম দেওয়া আছে তাদের আমাদের হাতে 13 মিনিট সময় আছে। সো উই হ্যাভ টু এন্ড ইট বাই 13 মিনিটস। এটা আমাদের জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে সেলিমা আপা যে ডিপ্লোম্যাটিক রিলেশনগুলো আমাদের বিল্ড আপ করা, সেটার জন্য
অস্ট্রেলিয়া তো একটা বড় একটা হাব, এখানে আপনারা আসলে ঠিক কতটুকু করতে পারলেন সেটাও কিন্তু আসলে কাউন্ট হবে আমাদের ফাইনাল জায়গাটাতে, যেটাতে আমরা ইউরোপ আমেরিকা থেকে করার চেষ্টা করেছি। এবার আমার একটা লক্ষ্য ছিল যে এইখানে আসার পরে এই বিষয়টা নিয়ে কথা বলা। ইতিমধ্যে আমরা কথা বলেছি নিজেদের ভেতরে। আমি এটাও বলতে পারি যে আমি চেষ্টা করব যে এই কমিউনিকেশনটা যাতে বিটুইন আমাদের মধ্যে থাকে, আমরা কার কাছে যেতে পারি, কিভাবে যেতে পারি। মিল্টন ভাইরা এরই মধ্যে করেছেন, শাইম ভাইরা করেছেন, সিরাজ ভাই, ওনারা মানে ইতিমধ্যে তো অনেকগুলো কাজ হয়েছে। আমরা গোছানো কিভাবে করতে পারি এটা আমাদের জন্য খুবই জরুরি, এটা নিশ্চিত। এটা আর একটা ব্যাপার যেটা হয়েছে যে এই যে আপনি বললেন যে আমাদের বিভিন্ন সফলতা বা বিভিন্ন, আমার কাছে মনে হয় যে এই জায়গাগুলোতে আমরাই প্রচার মাধ্যম হয়ে কাজ করতে পারি। এই যে ফ্যামিলি কার্ড বলেন, তারেক রহমান যেটি করবে বলে ওই ছেলেপেলে বলতেছে যে এটা তো হয়ে গেছে, এটা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম হয়েছে বলে এখন আমরা এগুলো জানতে পারছি। কিন্তু আপনারাই চিন্তা করে দেখেন না যে এইখানে যতগুলো মানুষ আছে সোশ্যাল মিডিয়াতে কি আমরা যতটুকু আমাদের অ্যাক্টিভ হওয়া প্রয়োজন আমরা কি ততটুকু অ্যাক্টিভ? সবারই একটা আলাদা আলাদা জগৎ থাকে। ধরা যাক যে এই ভাই প্রশ্ন করেছেন উনার ফ্রেন্ড লিস্টে একটা অংশ আছে যাদের কাছে আমরা রিচ করতে পারি না। উনি যখন অ্যাক্টিভ হবেন, আপনি যখন অ্যাক্টিভ হবেন, তখন তারা জানতে পারবে। সো আপনারা কি নিজেদেরকে প্রশ্ন করবেন? আমি আসলে এখানে কাউকে প্রশ্ন করে বিব্রত করতে চাই না। আমার মনে হয় আপনারাই একটা আধুনিক প্রচার মাধ্যম হয়ে যান, যখন প্রচার মাধ্যমরা আমাদেরকে নানানভাবে বিমুখ হয়েছে বা আমাদের সাথে আসতে চায় না। এটা হচ্ছে আমার কাছে মনে হয়। এবং আমরা একটা কাজ করার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে সাধারণ মানুষের কাছে আমরা যদি না যেতে পারি তাহলে আমাদের এই জায়গা থেকে আমরা উত্তরণ করাটা আমাদের জন্য কঠিন। এই জন্য এলাকা ভিত্তিক ধরে ধরে কোথায় কোন প্রবলেম হচ্ছে সেটাকে অ্যাড্রেস করা, এটা কিন্তু খুবই ইফেক্টিভ একটা ব্যাপার দেখলাম। সেদিন আমি রাইড শেয়ার, যারা রাইড শেয়ার করে, যে মোটর সাইকেল চালায়, বাংলাদেশে বাইক শেয়ার সার্ভিস, আমি তাদেরকে নিয়ে একটা ছোট ভিডিও দিয়েছি। আমার ইনবক্স ফ্লাড হয়ে গেছে। দে আর সো হ্যাপি বিকজ কেউ তাদেরকে নিয়ে কথা বলে না, বলেছি সেই কারণে। কেমন? সো আমার কাছে মনে হয় এই ব্যাপারটা। আরেকটা ব্যাপার যেটা হলো যে পেছন থেকে আপা একটা প্রশ্ন করেছেন, এটার অ্যান্সার আমি আপনাকে আসলে যেভাবে দিতে পারি সেটা হলো যে আপনার বাবা তো কোনো পলিটিক্স করেন নাই বা করতেন না। পারসেপশনের উপর বেস করে আপনার বাবা আজকে ঘরে ফিরতে পারছেন না, তাই না? আই ডোন্ট নো। আমি আসলে এই পুরাতন রাজনীতি কিভাবে হয়েছে না হয়েছে আমি ওই আলোচনাটাতে এখন আর যাব না। দুটো কথা আমি আপনাকে বলতে পারি। একটা হচ্ছে যে আমরা ক্ষমতায় যাব, আমরা ইনশাল্লাহ ক্ষমতায় যাব, এবং এই দেশটা আসলে আমাদের বাপ চাচাদের স্বাধীন করা দেশ। আপনি এখন যা দেখতে পাচ্ছেন এইটা বলা যেতে পারে যে একটা বাঘ যখন ক্লান্ত হয় তখন চামচিকারা তার সামনে দিয়ে গেলে ওই চামচিকাদের রাজত্ব সেটা না। এই ব্যাপারটাকে আপনি লিটারেলি নেন যে এই দেশকে আমরা একটা দীর্ঘদিন আমরা এই দেশের মানুষদেরকে দেখে রেখেছি এবং রাখবো। এটা শুধু আমার বিশ্বাস না, আমি জানি, আমি মেকানিজমটা জানি আসলে, সেই কারণেই বলছি। ফলে আপনি আজকে যেই ভয়ঙ্কর একটা দুঃসময় পার করছেন, রুয়ান্ডাতে একটা ছোট গল্প বলি। রুয়ান্ডাতে ছোট্ট একটা রেডিও ঘোষণার মাধ্যমে হুতি এবং তুৎসি, এদের আপনার তুৎসিরা সম্ভবত হুতিদেরকে মেরে, না হুতিরা তুৎসিদেরকে মেরেছে, উল্টাটা হুতিরা তুৎসিদেরকে মেরেছে, একদম মানে চপ করেছে তারা। ওই ঘটনা থেকে এখনো রুয়ান্ডা উত্তরণ ঘটাতে পারেনি। রিকনসিলিয়েশন প্রসেস, বিচার, বহুত কিছু হয়েছে। তো সেখানে একটা ছোট্ট বিজ্ঞাপন আছে যে ওদের জীবনে যাতে ওই রেডিওর ঘোষণা আর কোনোদিন না আসে, কারণ একটা ছোট্ট রেডিওর ঘোষণা থেকে ঘটনাটা হয়েছে যে প্রেসিডেন্ট অমুক মারা গেছে হেলিকপ্টার দুর্ঘটনাতে, এইটা করেছে আসলে তুৎসিরা, ওদেরকে ককরোচ বলা হতো। ফলে আমরা ভবিষ্যতে এমন একটা দেশ চাই যেই দেশে একটা আপনার মতো একজন নারীকে বা একটা পুরুষকে, একটা ছোট বাচ্চাকে এইটা চিন্তা করতে হবে না যে আমি বিএনপি করেছি, আমি আওয়ামী লীগ করেছি, এই জন্য আমি আর ঘরে ফিরতে পারবো না। কাউকে যেন দেশের বাইরে আর কখনো অ্যাসাইলাম নিতে না হয় যে আমি বিএনপি করেছি বলে আমি আর দেশে ফিরতে পারবো না, আমি আওয়ামী লীগ করেছি। এই কালচার, আমরা তো ধরেন দেশ বিদেশে পড়াশোনা করেছি, যদি আল্লাহ কখনো সুযোগ দেয়, যদি কোনোদিন সুযোগ পাই, এই কালচারটাকে আমরা শেষ করে দিতে চাই, কারণ এইটার একটা জায়গাতে এন্ড হতে হবে। সো আমরা কথা বলবো, সমালোচনা করব, তীব্র সমালোচনা করব, কিন্তু কেউ যেন ভয়টা না পায়, আর কেউ যাতে ষড়যন্ত্র করবার চেষ্টা না করে, এই কালচারটাকে আমরা গ্রো আপ করবো। এটা আমার একটা অনেক বড় স্বপ্ন। অনেক হয়েছে, এনাফ হয়েছে, 55 বছর 60 বছর এনাফ হয়েছে, আর না। আচ্ছা, আরেকটা যেটা হয়েছে যে এটা বলাটা খুবই টাফ যে
এইটা এই 5th অগাস্টের রেসপন্সিবল কে প্রশ্ন কে যেন করেছেন, আপনি করেছেন? আচ্ছা, হ্যাঁ, এটার জন্য রেসপন্সিবল কে? এটা খুবই একটা টাফ এটা বলা। ইউএসএ ইনফ্লুয়েন্স যেটা আছে, আমি আসলে এই ছোট্ট পরিসরে এটা বলতে গেলে আপনারা কনফিউজ হয়ে যাবেন। আপনারা চোখে যা দেখছেন ব্যাপারটা অমন না। এই যে ঘটনাটা ঘটবে, এগুলোর রিপোর্ট, এগুলো নিয়ে আলোচনা নানানভাবে নানান সময় হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে আপনারা এখন দেখছেন যে তিনি একটা নিরাপদ স্থানে তাকে সরিয়ে নেওয়া হয়েছে, সশস্ত্র বাহিনী তাকে এক দেশ থেকে আরেক দেশে নিরাপত্তার জন্য সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু আপনারা জানেন না যে বিশেষ করে 2017-18 থেকে শুরু করে 24 পর্যন্ত উনাকে সরানোর জন্য কি ট্রাই হয়েছে। সো আপনারা শুধুমাত্র 5ই অগাস্ট দেখেছেন, এরকম অনেকগুলো সম্ভাব্য 5ই অগাস্টকে নানানভাবে ফয়েল করা হয়েছে। সেই গল্প নিশ্চয়ই আমরা কখনো না কখনো করবো। আজকে সেটা একটু কঠিন আমার জন্য আলোচনা করা। ওয়াকারুজ্জামানের নিয়োগটাকে আপনারা যেভাবে মনে করেন বা ভাবেন যে ওয়াকারুজ্জামান মনে হয় যে উনার আত্মীয়, এই কথাটা খুবই বেশি প্রচলিত আছে। কিন্তু আপনাদের আমার মনে হয় এই ব্যাপারে মিটন ভাই আরো ভালো বলতে পারবে, উনার প্রচুর বন্ধু বান্ধব সেনাবাহিনীতে আছে। বাট আমার জায়গা থেকে বলি, ওয়াকারুজ্জামানের নিয়োগের আগে 3টা রিপোর্ট হয়েছে। ডিজিএফআই রিপোর্ট দিয়েছে, এনএসআই রিপোর্ট দিয়েছে, মিলিটারি ইন্টেলিজেন্স রিপোর্ট দিয়েছে, এমনকি আপনার সম্ভবত আপনার অন্যান্য কিছু রিপোর্টও আছে, দলীয় কিছু রিকমেন্ডেশন বা এগুলো ছিল। মাননীয় প্রধানমন্ত্রীর যদি আমি ধরে নেই, আমি যদি ওই যুক্তির খাতিরে ধরে নেই তিনি আত্মীয়র একটা অংশে পড়ে, যদি একটা সেনাবাহিনীর প্রধান হতে 6টা স্টার প্রয়োজন হয়, তাহলে একটা স্টার ধরেন পেয়েছেন আত্মীয়র কারণে, আমি সেই যুক্তির কারণে ধরে নিলাম। হোয়াট অ্যাবাউট বাকি 5টা স্টার? সেখানে আরো কন্টেন্ডার ছিল তো। তাহলে আমাদেরকে প্রশ্ন করতে হবে যে এই গোয়েন্দা সংস্থাগুলো ওই রিপোর্টটা দিয়েছেন ঠিক কিসের বেসিসে? আমার সুযোগ হয়েছিল, আমি প্রত্যেকটা গোয়েন্দা সংস্থার প্রধানের সাক্ষাৎকার আমি নিয়েছি আমার নিজের একটা বইয়ের কারণে। আমি এই স্বল্প পরিসরে এগুলো বলতে পারবো না, এগুলো খুবই স্ট্রেইট কাট কথা না। ধরেন আমি একটা উদাহরণ দিই, একটা রিপোর্ট হয়েছে ওয়াকারুজ্জামানের পক্ষে, কারণ তার যেই প্রতিযোগী তাকে যদি সেনাবাহিনীর প্রধান বানানো হয়, ওই গোয়েন্দা বাহিনী মনে করেছে সেনাবাহিনীতে একটা কু হতে পারে, কারণ উনি অনেক বদরাগী। অথচ একজন সেনাবাহিনীর প্রধান হওয়ার জন্য ওইটা কি আসলে সঠিক মাপকাঠি ছিল যে উনি বদরাগী এই জন্য উনার বিরুদ্ধে রিপোর্ট দিচ্ছি? আমি কি বোঝাতে পারলাম কথাটা? তার মানে হচ্ছে যে এইসব তদন্ত হতে হবে যে এই যে ওয়াকারের ব্যাপারে রিপোর্টটা দেওয়া হয়েছে, যারা দিয়েছে কেন দিয়েছে, কি কারণে দিয়েছে, এই ব্যাপারগুলো অনেক, এগুলো হোয়াইট অ্যান্ড ব্ল্যাক না পুরোপুরি, এখানে প্রচুর গ্রে এরিয়া আছে। ফলে এইটা আমি এই জায়গাতে খুব বেশি ক্লিয়ার যে করতে পারবো তা না। দেখেন, যে প্রশ্নটা এসছে সাদ্দামের ব্যাপারে, আমার বঙ্গবন্ধু, হ্যাঁ, এরকম ভাবে যদি জোরে একটা টান মারি, কজন মানুষ বুঝতে পারবে যে আমি আসলে খন্দকার মোশতাক? বঙ্গবন্ধু কোট পরেছি, আমি এমন ভাবে বঙ্গবন্ধু সেজেছি, বাপ হচ্ছে পঞ্চগড়ের আওয়ামী লীগের সভাপতি বা সাধারণ সম্পাদক, দাদা করতো আওয়ামী লীগ, পুরো গোষ্ঠী তো আওয়ামী লীগ করতো, ছেলে হয়েছে একটা রাজাকার। এগুলোকে তো লোকেট করা খুবই টাফ। ইয়েস, যে আওয়ামী লীগের ছাত্রলীগের পদে না থেকেও অনেকে বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়েছে, কারণ সার্জিস ছেলেটা ভালো বিতর্ক করতো। আপনি ওই 5 তারিখটা ভুলে যান, 5 তারিখের আগে ওকে লোকেট করা তো টাফ ছিল। আপনি সার্জিসের কথা কেন বলবো? আমার আত্মীয় স্বজনের মধ্যেই তো আমি লাল বদর প্রচুর দেখেছি। আমি তো তাদেরকে এত বছর চিনতে পারিনি, তাদের সাথে উঠা বসা করেছি। কে জানতো যে আওয়ামী লীগের ব্যাপারে এই ঘৃণা পোষণ করে? কখনো তো স্বপ্নেও কল্পনা করিনি। ফলে বেঈমানদেরকে চিনতে পারা অত সহজ ব্যাপার না আমরা যেটা ভাবে মনে করি। খন্দকার মোশতাক কত বছর রাজনীতি করেছে বঙ্গবন্ধুর সাথে, আপনারাই চিন্তা করেন। সুতরাং সাদ্দামের দোষ, আমি সাদ্দামের দায় এড়ানোর ব্যাপারটা যেন কে বললেন, দেখেন সাদ্দামের দায় এড়ানোর ব্যাপার না। আমি সাদ্দামকে এটা বলতে পারি যে ও হয়তো বা আরো বেশি ফিল্টার ক্রিয়েট করতে পারতো, কিন্তু একই সাথে এখানে বলা হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগ একটা মাল্টি ক্লাস পার্টি। এখানে তো ভাই জামাতের মতো এই একটা রুমের মধ্যে আমি সবাইকে চিনি এমন না। তারপর হচ্ছে যে জামাতিরা কি করে, ওই যে বই লেখে, সারা সপ্তাহে কি করলো, ওদের তো একটা, এবং ওদের সংখ্যাও কম। আমাদের পার্টিতে যে কেউ এসে জয়েন করতে পারে। সো এই মাল্টি ক্লাস পার্টিটা, বিএনপিরও একই প্রবলেম আছে, আপনি দেখবেন গুপ্তদের যারা বলে। সো মাল্টি ক্লাস পার্টিতে বিভিন্ন মানুষ আসবে, আপনাকে যেটা ভবিষ্যতে আমাদের করণীয় হবে, আমাদের যে এই ভয়ঙ্কর অভিজ্ঞতা, সেইটাকে আমরা নিশ্চয়ই কাজে লাগাবো। ভবিষ্যতে যে আমার বঙ্গবন্ধু বললেই যে তাকে কোলে নিব, এইটা অন্তত পক্ষে হবে বলে আমার মনে হয় না। ওই আমার বঙ্গবন্ধুর মধ্যেও টেস্ট হবে আর কি, যে সে
আসলে কতটুকু করতে পারে। কেমন? আচ্ছা, সেনাবাহিনীর সংশ্লিষ্টতার ব্যাপারে তুমি জিজ্ঞেস করেছো। সেনাবাহিনীর সংশ্লিষ্টতা তো মাননীয় প্রধানমন্ত্রীকে উৎখাত করার চেষ্টা করেছে 2012 সালে জিয়াউল হক। এই জিয়াউল হক 30 ডিসেম্বর 2024 সালে আদালতে অ্যাপ্লাই করেছে যে সে সেনাবাহিনীতে আবার যেতে চায়। এদেরকে তুমি জিয়াউল হককে বা সেনাবাহিনীর এদেরকে তুমি খারাপ বলছো? আমি তো নিশ্চিত এটা ওয়াকারুজ্জামানও জড়িত আছে। আমি ওর ধর্ম নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমরা বাংলাদেশে 95% 92% উপরে মুসলমান। এই জিনিসটা আমাদেরকে আলাদা করতে হবে। মুসলমান এবং জঙ্গি দুটো আলাদা আছে। ফলে সেনাবাহিনীতে হিজবুত তাহরির, তারপর কেউ দাড়ি রাখা অন্যায় কিছু না, কেউ 5 ওয়াক্ত নামাজ পড়া অন্যায় কিছু না। অন্যায়টা তখন যখন সে মনে করে যে ধর্ম তাকে পারমিট করেছে খুন করে ফেলার, একটা কু করার। ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে সেনাবাহিনীতে এই হিজবুত তাহরির, এই জঙ্গি, এগুলো অনেকদিন ধরে আছে। আমি জানি না যে ভবিষ্যতে আমাদের পলিসি কেমন হবে, ওরকম অবস্থানে আমি নাই। তবে আমি আশা করতে পারি যে সেনাবাহিনীকে ক্লিন আপ করবার, অর্থাৎ এই বিস্ফোরাগুলোকে সরানোর একটা বড় ধরনের সুযোগ রয়েছে এবং সেটা নিশ্চয়ই বাংলাদেশ আওয়ামী লীগের যারা ডিসিশন মেকার আছে তারা করবেন এবং আমরাও নিশ্চয়ই এই ব্যাপারে প্রেশার গ্রুপ হিসেবে সবসময় কাজ করব। কেমন? নাবিল একটা প্রশ্ন করেছেন যে এটা খুবই ভালো একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে যারাই বলেছে যে আমরা প্রতারিত হয়েছি, হ্যাঁ প্রতারিত হয়েছি, তারা কি এখন দায় এড়ানোর জন্য বলছে কিনা? দেখেন, কেউ যদি একটা খুন করে এসে বলে যে আমি আসলে তখন ইনটক্সিকেটেড ছিলাম, আমি তখন এইটার ইনফ্লুয়েন্সে করেছি, ওইটার ইনফ্লুয়েন্সে করেছি, যে অপরাধ করেছে তাকে বিচার হতেই হবে। যিনি অপরাধ করেন নাই, শুধুমাত্র আমাদের এগেইনস্টে গেছেন, তার বিচার আসলে আমরা কিভাবে করব? কোনো মানুষ যদি বলে আমি আওয়ামী লীগকে অপছন্দ করি, এটা তো কোনো বিচার্য বিষয় না আসলে, ফাইন। কিন্তু যেই মানুষটা এইটা বলে ভাঙচুর করেছে, আপনার বাড়িতে ঢুকে আগুন দিয়েছে, তার বিচার হতে হবে। সো সেইটা নিয়ে আমাদের মনে হয় না কোনো, আর ছাত্রলীগের ছেলেরা মেধাবী না এইটা তো নাবিল, এখানে তো আপনাদের দায়বদ্ধতা অনেকটুকু আছে। আপনি কতদিন কথা বলেছেন? আপনি তো একজন ডক্টর, তাই না? আপনি কতদিন ধরে এগুলো নিয়ে সোচ্চার হয়েছেন, বলেছেন, গ্যাং আপ করেছেন আপনাদের বন্ধুদের সাথে যে আমরা এটা সম্মিলিতভাবে বলবো। ফলে ছাত্রলীগ এটা করেনি। হ্যাঁ, আমি শুনছি সব। হ্যাঁ, করতে পারি। যেমন আমি একটা প্রতিষ্ঠানের নাম নিয়ে বলতে চাই, সিআরআই যাদেরকে প্রমোট করেছে। কাকে প্রমোট করেছে? যত কন্টেন্ট ক্রিয়েটরকে, যেমন পুলিশ উইল গো, we have a time constraint. বলো। হ্যাঁ, আমি সিআরআই এর কথাটা আমি ওকে বলি যে সিআরআই কে আমি দেখেছি যে, মানে আমি জানি না যে সিআরআই কেন খুবই বলির পাঠা হয়েছে। অনেকে যে কোনো কিছু ঘুরে ফিরে সিআরআই কি করেছে, সিআরআই প্রমোট করেছে। দেখেন, এই যে আপনি রাকিন নামে যে ছেলেটা বলেন, আপনি সালমান মুক্তাদির বলেন, দেখেন বাংলাদেশ আওয়ামী লীগকে আপনারা যেভাবে মনে করেন, আমার আন্ডারস্ট্যান্ডিং এটা তো খারাপ কিছু না যে বাংলাদেশে একজন বিখ্যাত একটা ছেলে, ধরো সালমান মুক্তাদিরকে ইয়াং জেনারেশন চেনে, ওকে ব্যবহার করে যদি আমি ইয়াং জেনারেশনের কাছে পৌঁছাতে পারি, তাহলে সমস্যা কোথায়? এই যে প্রক্রিয়াটা, সেটা নিয়ে আপনি সমালোচনা করতে পারেন, কিন্তু এই যে ইন্টেনশন, এটা নিয়ে তো আমি কোনো প্রবলেম দেখি না। একটা ছেলে যদি খুবই বিখ্যাত হয় বাংলাদেশে, আমি তাকে ব্যবহার, যে একটা ছেলে আছে এটাই বাস্তব করে, কি নাম জানে ছেলেটার? আই এম রিপন ভিডিও। ওকে আমি কাজে লাগাবো না কেন, যদি আমার কাজে লাগানো যায়? এখন ভবিষ্যতে সে যদি বিগড়ে যায়, আপনি যদি বলেন আই এম রিপন ভিডিওকে করেছে, আমাকে করেন নাই, তা আমরা তো আমাদের ছাত্রলীগের কোন ছেলেটার 10 লক্ষ ভিউয়ার আছে বলেন তো দেখি? আমি তো এখন দেখি হচ্ছে আমাদের তারেক বিপ্লব নামে একটা ছেলে আছে, ও দেখলাম যে ওই ছেলেটা ভালো করছে। তো আপনারা কেন আপনাদের ফলোয়ার 50 লক্ষ করতে পারলেন না তো বছরে? আপনি নিজে কেন একটা প্রচার মাধ্যম হতে পারলেন না? আপনি কেন বলতে পারলেন না যে আমি ছাত্রলীগ, আমি ডাক্তারি পাস করেছি, এমবিবিএস পাস করেছি, আমি মেধাবী, সব মেধাবী তুমি না? এটা তো আপনি বলতে পারেননি। আপনার হয়ে আমাকে কেন প্রক্সি দিতে হয়? সুযোগ আপনি এই ওপেন মিডিয়াতে, নাবিল, এই ওপেন মিডিয়াতে সুযোগ আমাকে সিআরআই প্রমোট করেছে। মানে আমি এটা বলি না যে সিআরআই ইচ্ছা করে প্রমোট করে, সেটা বলিনি। আমি বলেছি যে আমি তো কারো হেল্প নেইনি, আমি নিজেরটা নিজে করেছি। মিল্টন ভাইকে কেউ বলে দিয়েছে যে মিল্টন ভাই করেন? শোনেন, এটা তো বলতে হবে, যেমন আমি ফার্মেসিতে পড়ছি, আমি ছাত্রলীগ করি, এটা আমি বলতে হবে। এইটা আমার কাছে একটা মনে হয়েছে যে দেখেন, এই ওপেন মিডিয়ার সময় আপনার কাছে ইউটিউব আছে, আপনি অস্ট্রেলিয়াতে থাকেন, একটা মাইক্রোফোন, একটা ভালো ক্যামেরা কেনা কোনো ব্যাপারই না। আপনি আজকে থেকে শুরু করে দেন ভিডিও বলা, 10 জন 20 জন করে হবে। আমরা চেষ্টাটা করি আসলে,
আমি একটু আগে সোহাগকে বলছিলাম না, যদি আমার সাপোর্টটাই আপনার কনসার্নের মূল বিষয় হয় তাহলে আপনার আর ওই অ্যাক্টিভিজমের দরকার নেই। আপনি ভালো কন্টেন্ট বানালে আমি আমার মতো অপাঙ্ক্তের কথা বাদ দেন, সারা বাংলাদেশের মানুষ শেয়ার করবে। আপনি একটা ভালো কন্টেন্ট বানান, শুদ্ধ উচ্চারণে কথা বলেন, ভালো ঝকঝকে ভিডিও দেন, ভালো সাউন্ড দেন, আপনার কথা শুনবে মানুষ। আমি যে পান সুপারি খেয়ে কথা বলি সেটাও মানুষ শুনবে। এক্স্যাক্টলি এটা বুদ্ধির খেলা। এইটা আমি কাউকে ব্লেম করছি না, আমি বলছি যে যখন মিডিয়া আমার কাছ থেকে বিরূপ হয়েছে, ওয়াই ডোন্ট আমি নিজে একটা মিডিয়া হয়ে যাই? ঠিক আছে, এইটা আমাদেরকে করতে হবে না। আপনাদের মতো স্মার্ট ছেলেরা যদি, আপনি ধরেন এখন ডাক্তার মানুষ, আপনি মানুষের সমস্যা নিয়ে কথা বলেন, হাম নিয়ে কথা বলেন, মানুষ জানবে যে আপনি ডাক্তারি বিষয়ে শুধু কথা বলেন। শুধু ছাত্রলীগের এই ছেলেটাকে আমরা চিনবো যে ও শুধু ডাক্তারি বিষয়ে কথাবার্তা বলে, আমরা সেইটা জানবো। দেখেন আমাদের নানক ভাই তো কথা বলেছেন, বাহাউদ্দিন নাসিম ভাই কথা বলেছেন, আমাদের প্রেসিডেন্ট মেম্বাররা অনেকেই কথাবার্তা বলেছেন। দেখেন আমি একটা আওয়ামী লীগের ফেসবুক পেজে আসে, আমি একটা ইউটিউব চ্যানেল চালাই, আমি আওয়ামী লীগের একদম অফিসিয়াল প্রেস রিলিজ পাই। আমি মিল্টন আওয়ামী লীগের কেউ কিনা ডাজেন্ট ম্যাটার। তো এটা আছে, আপনি বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে খুঁজবেন, ইউ গেট এভরিথিং অফিসিয়াল। আরেকটা জিনিস আমি আপনাকে বলি, একটা সিচুয়েশন বলি, সেটাকে আপনাকে দেখতে হবে একটু মানবিকভাবে। আমি ব্লেম করি না। ধরা যাক যে নানক ভাই, নাসিম ভাই, বড় বড় যারা আমাদের নেতারা রয়েছেন, তারা ধরেন একটু অফই আছে, চুপই আছে, ওনারা তো ভেতরে সংগঠনের কাজ করছেন। আমরা তো ধরেন 3rd 4th 5th লেয়ারের মানুষগুলো সামনে চলে এসেছি, কথা বলছি। এইভাবে তো একটা সংগঠন কাজ করে। আমাকে আপনি আইসোলেশনে দেখছেন কেন? আপনি যদি একটা টিম ধরেন তাহলে আপনিও সেই টিমের অংশ, আপনি বলেন। মাহমুদ ভাই, আপনাকে আমি ব্লক করিনি। আমার যে এইটা আমি শিওর যে আমি যাদেরকে লাল রঙের প্রোফাইল পিকচার পেয়েছি আমি আনফ্রেন্ড করেছি বটে, বাট আমার ওই অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে, ফলে আমি একটা নতুন প্রোফাইল খুলেছি। এই জন্য অনেকেই মনে করে আমি তাদেরকে ব্লক করেছি, উইচ ইজ নট কারেক্ট। কেমন? আচ্ছা, আর এই ওয়াহাবি এগুলো নিয়ে যেই কথাবার্তাগুলো বলেছেন, আহলে সুন্নত ওয়াহাবি, আমি একটা দলীয় দৃষ্টিকোণ থেকে কথা বলি। কেমন? হেফাজতে ইসলামের তারপরে মাদ্রাসাতে 10 লক্ষ ছেলে পেলে যায়, আমি না ওই 10 লক্ষ ছেলে পেলেকে গিয়ে বলতে পারবো না তুই জঙ্গি, তুই মৌলবাদী। ভাই, বাস্তবতা হচ্ছে ওই 10 লক্ষ ছেলে পেলে আমার দেশের নাগরিক, আমার বাংলাদেশের নাগরিক। আমি বলি আপনাকে, বাংলাদেশের নাগরিক তারা। আমি শুধুমাত্র তাদেরকে টার্গেট করতে পারি, তাদের বড় হুজুরদেরকে, যারা তাদেরকে এই রাস্তায় নামালো। একটা কথা মাথায় রাখবেন যে আমি গণহারে বলতে পারি না সব মাদ্রাসা ভাঙা ফেলাবো, পিটাপ, এইভাবে একটা পলিটিক্যাল পার্টি। আমরা গণশত্রু না। এই রাষ্ট্রে আমি যেমন একজন নাস্তিক যিনি ধর্ম বিশ্বাস করেন না, তাকেও যেমন আমি প্রোটেক্ট করব, আমি একজন আলেমকেও প্রোটেক্ট করব, আমি একজন যিনি এলজিবিটি, এটা হচ্ছে আমার কথা, যার সেক্সুয়াল ওরিয়েন্টেশন আমার মতো না, আমি তাকেও প্রোটেক্ট করব ল অনুযায়ী, রাষ্ট্রের ল অনুযায়ী। মাথায় রাখবেন, রাষ্ট্রের ল যদি এটা তার পক্ষে না থাকে তাহলে তাকে কনসিকুয়েন্স ফেস করতে হবে। কিন্তু আমার রাষ্ট্র সংবিধান যে রাইটটা দেয়, আমি সবাই রাইট প্রোটেক্ট করতে চাই। একটা ছেলে মাদ্রাসাতে পড়ে বলে ওকে আমি ঘৃণা করব, তাহলে এই ঘৃণার কালচার বাড়বে। আমি যেটা করতে পারি যে এই মাদ্রাসা, আপনি মাদ্রাসার কথা বলছেন, বাংলাদেশের সবচাইতে এই প্রপাগান্ডা ছড়িয়েছে বামগুলা, চাষদ, ওরা মাদ্রাসায় পড়তো। এই জোনায়েদ সাকি, তারপরে যারা যারা এগুলো আছে বদমাইশগুলা, আনু মোহাম্মদ, এরা বাংলাদেশের সবচাইতে বড় ক্ষতি করেছে। মাদ্রাসার ছেলে করেনি, বরঞ্চ একটা মাদ্রাসার ছেলেকে আমি দেখেছি 32 নম্বরের ইট কুড়াতে এসেছে বঙ্গবন্ধুর জন্য। শোনেন, ঢালাওভাবে মাদ্রাসা দেখলে আর টুপি মাথায় দেখলে আমি তাকে খ্যাক করে উঠবো। এইটা করলে এই দেশে একটা গৃহযুদ্ধ বাড়বে। আমার একটা দল হিসেবে আমি সবাইকে প্রমোট করব, কিন্তু সেখানে জঙ্গিবাদকে আশ্রয় দেওয়া যাবে না, প্রশ্রয় দেওয়া যাবে না। আমাদেরকে এই জায়গা থেকে সরে আসতে হবে। দাঁড়িয়ে থাকা মানেই জঙ্গি, টুপি, এই কালচারটা আমাদের উপরে আছে যে আমরা মনে হয় আমরা সবসময় এগুলো বলি। এই রাষ্ট্রটা হবে একটা ডাইভার্সিটি। এই যে আমরা এখানে আছি, এই অস্ট্রেলিয়াতে কত টাইপের মানুষ, জিউস আছে, এখানে নাস্তিক আছে, অজ্ঞেয়বাদী আছে, এলজিবিটি, গে আছে, লেসবিয়ান আছে, সবাই থাকছে না এখানে? কিভাবে থাকছে? সো আমরা একটা টলারেন্ট সোসাইটি করতে চাই, যেখানে সবাই থাকবে, সবার মতামত থাকবে, কিন্তু শান্তিপূর্ণভাবে যে যার মতো কথা বলতে পারবে। বাট ইয়েস, যেই আহলে সুন্নত আল জামাতকে যেই
টর্চারের মধ্য দিয়ে যেতে হয়েছে এটার ব্যাপারে আমাদের সম্যক জ্ঞান আছে, এবং মাজারগুলোকে যেভাবে ভাঙচুর করা হয়েছে জ্ঞান আছে। ফলে আমি কোয়াইট শিওর যারা এগুলো করেছে তাদের বিচারে বাংলাদেশে হবে, আপনি এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন।